ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। তন্ত্রবিদ্যায় 6 ষটক্রিয়ার উল্লেখ আছে, যা হল মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, বৃত্তেশ ও শান্তি। এর মধ্যে শান্তি ব্যতীত বাকি 5 ক্রিয়া ব্যবহারে কেবল অপকার আর অনিষ্টই করা যায়। মারণ বাণ এমন বাণ যা কদর্য ক্রিয়ায় সিদ্ধ করে যদি কোনো ব্যক্তির নামে নিক্ষেপ করা হয় তবে সেই ব্যক্তির অকাল মৃত্যু অবশ্যম্ভাবী। চোখে কিছুই দেখতে পাবে না, অথচ তিলে তিলে মরে যাবে। মা মরা মেয়েটার রক্তবমি থামাতে বন্ধু সেজে এলো এক ভণ্ড সাধক। তার পরানো রক্তশোষক তাবিজের কবলে পড়ে নিষ্পাপ কাঞ্চনা কি তিলে তিলে গুপ্ত ষড়যন্ত্রের শিকার হয়েই মরে যাবে, নাকি তারানাথ তান্ত্রিক যথাসময়ে এসে মাধাইপুর গ্রামের বণিক প্রশান্ত দত্তের প্রকৃত বিপদ নাশ করবেন? জানতে হলে শুনতে থাকুন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিকের গল্প প্রেত সিদ্ধির মারণ বাণ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সব হাড়হিম করা গল্পের জন্য সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা। এ কি হচ্ছে সাধু বাবা? আমার মেয়ে দিনে দিনে বিছনার সাথে মিশিয়ে যাচ্ছে যে। একটু তো সময় লাগবে নাকি? ও যে মহাবস্তু ধারণ করেছে সম্পূর্ণ আয়ত্ত করতে হলে কিছুটা তো সময় লাগবেই প্রশান্ত। কিন্তু আর কত সময়? আজ প্রায় 3 দিন হয়ে গেল। সত্যি বলতে ও তাবিজ পরানোর আগে পর্যন্ত তো মা কাঞ্চনা মুখে কথা বলছিল, কিন্তু যখন থেকে আপনি ওকে ওর হাতে ওই তাবিজ বেঁধে দিয়েছেন তখন থেকে কথা বন্ধ, হাত পা নাড়ছে না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে, কেবল কাকে যেন দেখছে। আর ওই গন্ধটা কেমন একটা পোড়া পোড়া আষ্টে গন্ধ। কই গন্ধটা তো আগে ছিল না। দেখুন সাধু বাবা, ওই মেয়েটি ছাড়া আমার আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় তবে আমি বাঁচবো কি করে? ষাট অমন কথা বলো না। দেখো প্রশান্ত, আমি যখন এসেছি তখন সব দিক যাতে রক্ষা হয়, যাতে সেই ব্যবস্থাই করতেই এসেছি। সত্যি কথা, উনি ব্যবস্থাই করেছেন বটে। একেবারে সর্বস্ব ভস্মসাৎ করতে চরম ব্যবস্থা করেছেন উনি। এ কি, আপনি কে? প্রশান্ত, ওকে এই বাড়িতে ঢুকতে দিল কে? দরজায় কি দারোয়ান নেই? ওকে এক্ষুনি তাড়িয়ে দাও। বলেছি তো, আমি আমার শক্তির প্রভাব বিস্তার করে রেখেছি এই বাড়ির সর্বত্র। এর মধ্যে দ্বিতীয় কোনো শক্তির সত্ত্বাধিকারীর আসার উপায় নেই। সে এলে আমার ফল নষ্ট হয়ে যাবে। সেই শক্তির ফল এরই মধ্যে নষ্ট হতে শুরু করেছে। কেন, আপনি টের পাচ্ছেন না? নমস্কার প্রশান্ত বাবু, আপনি এক্ষুনি আপনার দারোয়ান আর চাকর বাকরকে ডেকে এই কূট ভণ্ড দুরাচারীকে আপনার বাড়ির বাইরে বের করে দিন। কিন্তু আপনি কে? আর ওনাকে বাইরে বার করে দেবেন বা কেন? উনি একজন সাধক, বড় বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছায়। আমি ওকে অপমান করতে পারি? করতে হবে, কারণ ও আপনার পাশে থাকলে প্রায় মরতে বসা আপনার একমাত্র মেয়ে কাঞ্চনা আর জীবিত থাকবে না। তার মানে? আমার কথা শুনে প্রচণ্ড চমকে উঠলেন মাধাইপুর গ্রামের ধনী বণিক প্রশান্ত দত্ত। আমি বললাম, মানেটা সাংঘাতিক। আপনি আপনার মেয়ের মুখের দিকে চেয়ে দেখুন, কোনো তফাৎ চোখে পড়ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো কাঞ্চনার চোখের পলক পড়ছে। কি বলবো, আজ প্রায় 2 দিন এক টানা চেয়ে আছে মরার মতন। আমার মেয়েটার এ কি হয়েছে? এমনটা তো ছিল না। 1 সপ্তাহ আগেও প্রায় প্রাণ চঞ্চলা মেয়ে ছিল কাঞ্চনা, কিন্তু এখন তার এই অবস্থা। এমন কি করে হলো তা তো কেউ কিছুই বলতে পারছে না। আমি বলতেই পারি,
কিন্তু তার আগে ওর হাতের ওই সর্বনাশা কবচটা খুলে ফেলা দরকার। না, খবরদার কেউ ওই তাবিজ খোলার চেষ্টা করবে না, করলে মহা বিপদ হবে। আপনি উঠুন, ওই তাবিজ এক্ষুনি খুলে ফেলতে হবে। আপনি আমায় অনুমতি দিন, আমি আপনার মেয়ের বিপদ দূর করি। দেখো, এই অনুমতিটার অপেক্ষা আমায় করতেই হয়েছে। কাঠের কারুকাজ করা বিশাল পালঙ্কে ওই যে মেয়েটা প্রায় মরণাপন্ন অবস্থায় পড়ে আছে, তার বয়স 18-19 তো হবেই। তার বাবার তখন চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে অন্য কোনো নির্ভরযোগ্য মানুষও চোখে পড়ল না, ফলে কাজটা আমাকেই করতে হবে। সে আমার বোনের বয়সী, তবুও একটি প্রায় অচৈতন্য তরুণীর অঙ্গস্পর্শ করতে হলে তার অভিভাবকের অনুমতি নিতেই হয়। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? অনুমতি দিন, আমি ওই দূষিত তাবিজ খুলে ফেলি ওর হাত থেকে। সাবধান প্রশান্ত, এই আগন্তুককে তুমি চেনো না, আমি তোমার পরিচিত। আমি তোমায় বলছি, তোমার মেয়ের উপর এক ভয়ানক অপদেবতার কোপ পড়েছে। সে তোমার মেয়েকে কিছুতেই ছাড়বে না, তার প্রাণ গ্রাস না করে। আমি কাঞ্চনাকে বাঁচাতে ওই মহা তাবিজ তৈরি করেছি এবং তাকে পড়িয়েছি। তাবিজ যদি হাত থেকে খোলা হয়, তাহলে যে কি হবে তা তুমি নিজেও চিন্তা করতে পারছো না। ও আপনাকে ভুল বোঝাচ্ছে, ও সবটাই মিথ্যে। আর বন্ধু সেজে চরম অনিষ্টই করেছে ও আপনার। অপদেবতার ছায়া নয়, কারোর অত্যন্ত কুটিল জিজ্ঞাসা আপনার মেয়ের প্রাণ গ্রাস করতে চলেছে। আপনি আমার কথা শুনুন। আমি কিছু বুঝতে পারছি না, আমি কার কথা শুনবো? আপনার কথাও ঠিক, কাঞ্চনার বড় অসুখ করেছিল। দিন 4 আগে সে রক্তবমি করেছে, বিলাপ বকেছে। আজ থেকে 3 দিন আগে সাধু বাবা নিজে এসে সমস্ত জানতে পেরে তাবিজ তৈরি করে দিয়েছেন কাঞ্চনার জন্য। সেই তাবিজ তাকে পরানোর মুহূর্ত থেকেই রক্তবমি থেমে গেছে, প্রলাপ বকছে না আর। কারণ তার আর কথা বলার মতন দৈহিক বল নেই। আর অনবরত রক্তবমি হওয়ার পর দুর্বল দেহে অবশিষ্ট যেটুকু রক্ত আছে তা এখন তিলে তিলে শোষণ করছে ওই রাক্ষসী তাবিজটা। সে কি কথা বলল কিশোরী? সেটাই তো আসল কথা হে। ওই তাবিজটা তো আর যে সে তাবিজ নয়। ওই তাবিজটার মধ্যে বশ করে রাখা হয়েছে এক রক্তপিপাসী পিশাচের খিদে, যে তাবিজ হয়ে তরুণীর জীবনী শক্তি তাজা রক্ত শোষণ করে নিচ্ছে নিঃশব্দে। কিন্তু ওই যে সাধক, সে তো ওই বণিকের পরিচিত, তবে সে ওই সাংঘাতিক কর্মটি করলো কেন? তারানাথ একটু হাসলেন, তারপর বললেন, স্বার্থ বড় বালাই, বুঝলে? স্বার্থে বন্ধু বন্ধুর বুকে ছুরি দেয়, ভাই ভাইকে বিষ খাইয়ে মারে। স্বার্থ করাতে পারে না এমন কোনো কাজ নেই। আর মানুষ যদি স্বার্থের বশবর্তী হয়ে পড়ে, তবে তো কোনো কথাই নেই। সে মানুষ সাপেরও অধম। হাতে ঘা লাগলেই গোচরে অগোচরে ছোবল মারবেই। এতে আর বিচিত্র কি? কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। তারানাথ তান্ত্রিকের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা শুনতে শুনতে আমরা কেমন খেই হারিয়ে ফেলি। তারপর যা বলছিলাম বলে তারানাথ নিজেই আবার আরম্ভ করলেন। প্রশান্ত দত্ত তো তার দিক থেকে যা ঘটনা তাই বলছেন। এর বাইরেও যে কিছু ব্যাপার আছে তা তার জানা নেই, জানার কোনো কথাও নয়। আমি বললাম, বুঝতে পারছেন না আপনার সুস্থ মেয়ের হঠাৎ রক্তবমন আরম্ভ হলো কেন? মেয়ের অসুখে আপনি
কবিরাজ বদ্যি করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, তা আমি করেছি। গ্রাম কেন, শহর থেকেও নানান ডাক্তার এসেছে, কিন্তু কিছুই বলতে পারেনি তারা। পরীক্ষা নিরীক্ষা করে সকলেই বলেছে একটাই কথা, চিকিৎসা শাস্ত্রে কোনো কারণ পাওয়া যাচ্ছে না। এই অসুস্থতা বড়ই অদ্ভুত। রক্তাল্পতা বা রক্তবমির যে উপসর্গ থাকা দরকার রোগীর দেহে, তেমন কিছু দেখা যাচ্ছে না। ফলে যে যার মতন হাত তুলে নিয়েছে, অবশ্য নিতে বাধ্য হয়েছে। তবেই বুঝে দেখুন, একাধিক ডাক্তার, তারা ভুল বলবেন না নিশ্চয়ই। আপনি সাধু বাবার দেওয়া তাবিজটাও যখন পরিয়ে দিয়েছেন, তখন থেকে আরো বেশি নিস্তেজ হয়ে পড়েছে। আরোগ্য লাভ তো কিছুই হয়নি। আগে না, তা হয়নি। উনি বলেছেন হবে, একটু সময় চাই। এবার আমার হাসি পেল। আমি মৃদু হেসে বললাম, তা লাগবে বই কি, চিতার কাঠ সাজাতে যতটা সময় দরকার ততটা তো সময় লাগবেই। দোহাই দোহাই ঠাকুর মশাই, অমন কথা বলবেন না। আমার মেয়েটাই সব, ওর কিছু হলে। ওর কিছু না হলে আর একজন যে হাতে চাঁদ পেতে পারছে না প্রশান্তবাবু, আপনাকে একেবারে একা না করে দিতে পারলে একছত্র অধিকারী হয়ে বসে প্রভাব খাটাতে পারছে না যে সে। এসব এসব আপনি কি বলছেন? প্রলাপ বকছে কি পাগল? খোলা দরজা পেয়ে বাড়িতে ঢুকে যা ইচ্ছে তাই বলছে, তামাশা হচ্ছে নাকি? বলল সেই সাধক, যদিও তাকে ঠিক সাধক বলা যায় না, কারণ তার যে সাধনা তা অত্যন্ত কুৎসিত। তাকে করা যায় এমন কোনো সম্বোধন তখন আমার মাথায় ছিল না। আরে ওসব কথা থাক, তারপরে কি হলো সেইটা বলুন। অধৈর্য হয়ে বলল কিশোরী। তারানাথ পাসিং শো ধরালো এবার। আমি আর কিশোরী তারানাথের বাড়ি এসেছি, প্রায়ই আসি। শীত বেশ জাঁকিয়ে পড়েছে এবার। এরই মধ্যে 1 বছর পর আবার গরম কাপড়, গায়ে ঢাকা সবই বেরিয়ে এসেছে বাক্স প্যাটরা থেকে। গরম তেলে ভাজা আর গরম চায়ের সঙ্গে তারানাথের গল্প। শীতের সন্ধে এক ও অব্যর্থ বিনোদন আমাদের কাছে। বিনোদন কথাটা অবশ্য তারানাথের কানে ওঠেনি, কারণ তার সাথে দেখা করতে আসি কেবল গল্প শুনতে এমনটা নয়। মানুষটাকে বেশি দিন না দেখে থাকতে পারি না, যেমন সত্যি ঠিক তেমনি তার বলা সব কথাই যে আমরা বিশ্বাস করি এমনটাও নয়। ইট কাঠের শহরে সাদামাটা জীবনযাত্রার মধ্যে অদ্ভুত অবাস্তব ঘটনার কথা শুনতে আমাদের ভালোই লাগে। আমরা বিনোদিত হই, মন মেজাজ চাঙ্গা হয়ে যায় তারানাথের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে। বার কয়েক ধোঁয়া ছেড়ে তারানাথ বললেন, আমার সঙ্গে যখন প্রশান্ত দত্তের দেখা হয় তখন তিনি বিপত্নিক। স্ত্রী গত হয়েছেন 5 বছর হলো। যখন তিনি স্ত্রীকে হারালেন তখন তার বয়স ছিল ওই 34-35। বৈষয়িক সম্পদ, ব্যবসায় সুনাম আর পিতৃদত্ত ধন অফুরন্ত। এমন পরিস্থিতিতে ওই পাত্রের ঘরের সুযোগ সন্ধানী অনেক পিতাই নিজের কন্যাকে পাত্রস্থ করতে চাইতে পারেন, আর এক্ষেত্রে চেয়েও ছিলেন একজন। কিন্তু সমস্যা হলো তার চাওয়ায় বাঁধা পড়েছে পরপর 2 বার। তাই অবশেষে 3য়বারের বেলায় অত্যন্ত কদর্য একটা পন্থা অবলম্বন করলেন তিনি। মানুষ তো, মানুষের পক্ষেই এতখানি হীন কাজ করা সম্ভব। বলছি কি, যেটা হয়েছিল সেটাই বলুন না, আমরা তো ব্যাখ্যা চাইনি। কিশোরীর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তারানাথ একটা বড় ধোঁয়ার রিং ছেড়ে বললেন, হ্যাঁ, তাই বলছি। আমি গিয়েছিলাম বীরভূমের গ্রাম মাধাইপুরে এক যজমানের বাড়ি। কার্তিক মাসের শেষ দিন, কার্তিক পুজো হচ্ছে সেই বাড়িতে। আমার যজমান নিশিকান্ত সমাদ্দার বিবাহের 10 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও
পিতা হতে পারেননি। কলকাতা এসে প্রথম এদিক সেদিক ঘোরাঘুরি করেছেন। তারপর কোথা থেকে যেন আমার সন্ধান পেয়ে মটলেনে আসেন। সমস্তই বলেন, জন্মছকও দেখাতে চান। আমি ওইসব না দেখেই তাকে স্পষ্ট জানাই, থাক, কুষ্টি দেখার আমার প্রয়োজন নেই। আপনার মুখ দেখেই আমি বুঝতে পারছি অসুবিধে কি। আপনি আপনি বুঝতে পেরেছেন? আমি শুনেছি আপনার এরকমই ক্ষমতার কথা ঠাকুরমশাই। তবে কারণ যখন বুঝেইছেন, তখন আমাকে এই অসুবিধা থেকে উদ্ধার পাওয়ার কোনো পথ দেখান। হ্যাঁ, দেখাবো। তবে এখানে তো হবে না, আমাকে আপনার বাড়ি যেতে হবে। কারণ আপনার ভিটায় স্তম্ভন মন্ত্র দ্বারা স্তম্ভন করে রাখা হয়েছে। এ এমন এক বিদ্যা যা প্রয়োগ করলে আপনার ভিটায় কোনো নতুন প্রাণ সৃষ্টি হতে পারবে না। তার মানে? মানেটা খুব খারাপ। আচ্ছা, আপনার কি কোনো শরিকি শত্রুতা আছে? আগে আছে। আসলে বাবা যা রেখে গেছেন তা পেয়েছি আমরা দুই ভাই। দাদা এবার যা পেয়েছেন তার থেকেও আরো বেশি দাবি করছেন। আর যে ধান জমিটা নিয়ে এই দ্বন্দ্ব, সেই জমিটা যে বাবা আমায় দিয়েছেন, এই মোতাবেক কোনো লিখিত দলিল নেই। তবে 5 জন সাক্ষীর সামনে মৌখিকভাবেই বাবা আমায় ওই জমিটা দিয়েছিলেন। তখন তিনি মৃত্যুশয্যায়, উইল লেখার ক্ষমতা তার ছিল না। আর এখন বাবা চলে গেছেন। সত্যি বলতে 5 সাক্ষীর মধ্যে 2 জনই গত হয়েছেন, আর যারা রয়েছেন তারাও বিকিয়ে গেছেন দাদার দেওয়া অর্থে। ফলন্ত জমি, বছরে 2 বার ধান হয়, যা হয় তাই যথেষ্ট 1 বছরের জন্য। এখন ওই জমিও দাদার চাই, কিন্তু বাবা তো আমায় দিয়ে গেছেন। তাই আমি বা ছাড়বো কেন বলুন তো ঠাকুর মশাই? এই নিয়েই দ্বন্দ্ব। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললেন নিশিকান্ত সমাদ্দার। বুঝলাম, তা ব্যাপারটা নিয়ে মামলা মোকদ্দমা হয়নি? না, দাদা মোকদ্দমা করেনি। তবে আমাকে একদিন শান্তভাবে বুঝিয়ে বলেছিল, দেখ ভাইকান্ত, ভাই ভাই জমি জমা নিয়ে ভাই ভাই এসব অশান্তি ভালো লাগে না। আয়, সব মিটমাট করে নি। সে তো ভালো কথা দাদা, কি অশান্তি চায় বলো? বাবা তো সব ভাগ করেই দিয়ে গেছেন। এসো না, আমরা যে যার মতন যে যার জিনিস নিয়ে শান্তিতে থাকি। হ্যাঁ, তাই ভাবছি। আমায় ওই জমির অর্ধেক লিখে দে, অর্ধেক তোর থাক, এই ভালো না? তোরও থাকলো, আমারও থাকলো। না দাদা, তা হবে না। তোমার তো অনেক আছে, ধানগোলা আছে, পাট জমি আছে, এমনকি ধান জমিও রয়েছে বেশ। হ্যাঁ, আয়তনে সেটা ছোট, এটা বড়, কিন্তু আমি যে কোনো পুকুর পেলাম না। যে শান বাঁধানো ঘাটটা রয়েছে তাতে তো আর মাছ চাষ হয় না। তোমার সবজি বাগান আছে, আমার তো শুধু আখের ক্ষেত। তবু তো আমি কোনোদিন নালিশ করিনি। বাবা যা দিয়েছেন তাই নিয়ে নিয়েছি। এর মধ্যেও তুমি ভাগ বসাতে চাইছো কেন? না না দাদা, এমনটা হয় না, এ আমি হতে দেব না। ও আমার, ধান জমিটা আমারই, ওটা তুমি চেও না দাদা, আমি দিতে পারবো না। কথাটা শুনেই দাদার মুখের হাসি মিলিয়ে গেল। টেঁড়া চোখে আমার দিকে তাকিয়ে সে বলল, ভালো, তবে দিবি না তো? আগলে বসে থাক, দেখব ওই জমি জমা কে ভোগ করে তোর। বলে সে গট গট করে চলে গেল। এই সব ঘটনা কবে ঘটেছে? হ্যাঁ, ধরুন না 9 করে 10 বছর তো হবেই। আপনার বিবাহ হয়েছে কবে? আগে তাও ওই বছর 10। বিবাহের পরেই বাবা চলে যান, আর তারপর থেকেই তো এই সব গন্ডগোল। বুঝলাম। আপনার দাদা কোনো বিশেষ সঙ্গ করেন কি? বিশেষ সঙ্গ বলতে? এই যেমন সাধু সন্ন্যাসী, তন্ত্র মন্ত্র, গুরুতান্ত্রিক, এইসব আর কি। না না, দাদা এইসব করেন না, ওর এইসবে আস্থা নেই। কিন্তু কেউ তো নিশ্চয়ই করেছে। যা হোক, চলুন আপনার বাড়ি যাওয়া যাক, তারপর দেখছি কি থেকে কি হয়েছে। আমি বাড়ি যাব শুনে নিশিকান্ত সমাদ্দার বেজায় আনন্দিত। তার সঙ্গে তার বাড়ি গেলাম। যা বোঝার তা আগেই বুঝেছি, এবার শুধু জানতে হবে কাজটি কে করেছে, আর যে করেছে তাকে দিয়ে সংকল্প ভাঙাতে হবে।
যদিও বিকল্প ব্যবস্থা আমার হাতে আছে, বিপরীত ক্রিয়া পালন করলেই ওই সৎ সংকল্প নিষ্ফল হয়ে যাবে, কিন্তু তাও চেষ্টা তো করতে হবে। সহজে কাজটা যাতে হয় তার ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি নিশিকান্তের ভিটায় পা দিয়েই বললাম, যা ভেবেছিলাম তাই, খুব গোপন করে রাখা হয়েছে। এ বাড়ির বাতাস পর্যন্ত বদ্ধ। আচ্ছা, আপনার ভিটায় ত্রিসন্ধ্যা আহ্নিক করা হয় তো? আগে করা তো হয়, কিন্তু আজকাল বড় অদ্ভুত গোলমাল হচ্ছে ওই সন্ধ্যাকালে। তা কিরকম? আপনার বৌমা সন্ধ্যা প্রদীপ দেখাতে গিয়ে শাঁখ বাজাতে পারছে না। যতবারই চেষ্টা করুন কিছুতেই বাজে না। এমনকি শাঁখ বদলেও দেখা গিয়েছে, তবু বাজে না। বাধ্য হয়ে তো সে শাঁখ বাজানোই ছেড়ে দিয়েছে। এমন হচ্ছে কতদিন? হ্যাঁ, তা বেশ অনেক দিনই হচ্ছে। এরপর আমি সমস্ত জমির চারপাশ পায়ে হেঁটে ঘুরলাম। সঙ্গে নিশিকান্ত আসতে চেয়েছিল, আমি আসতে দিলাম না। যখন পৌঁছেছি তখন হেমন্তকালের প্রাক বেলা ঢলে পড়েছে। একটু পরে সন্ধে হয়ে যাবে। তার আগে যত দূর সম্ভব ঘুরে ঘাড়ে দেখে নিলাম সব। তখন অমাবস্যার কোটাল চলছে। আমি সহজ একটা প্রক্রিয়া করলাম, যদিও সন্দেহ কম, তাও পরীক্ষার প্রয়োজন ছিল। কি করলেন আপনি? বললাম আমি। আমার সঙ্গে ঝোলা ছিল, তার ভেতর থেকে বের করলাম এক ছড়া জোড়া আম পাতা। এই আম পাতা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে এক খরবারে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কোথা থেকে জানো? এক গ্রামের শ্মশানের উত্তর পশ্চিম কোণে। সেই শ্মশানের চৌহদ্দিতে এই একটা বই আর কোনো আম পাতা ছিল না, কারণ ধারে কাছে কোনো আম গাছই নেই। অর্ধেক সবুজ অর্ধেক হলুদ হয়ে যাওয়া আম পাতা। পাতাটা খুঁজে পেয়েছিলাম আমার নিয়তির জোরে। তা সেই পাতাটা দিয়ে কি হবে? সেই পাতাটি দিয়ে বিশেষ সময়ে একটা পরীক্ষা হবে, যে পরীক্ষার সময় হয়েছিল তখন। আমি সেই পাতাটা মন্ত্র পড়ে হাত থেকে বাতাসে ভাসিয়ে দিলাম। পাতাটা ভেসে চলেছে, বাতাস তেমন নেই। আমি হাত তিনেক দূরত্বে ধীরে ধীরে পাতার পিছন নিচ্ছি। ঠিক যখন সন্ধ্যা হয়ে এসেছে, গ্রামের অন্যান্য বাড়িতে শাঁখ ঘণ্টা বাজছে, তখনই পাতাটা গিয়ে ঢুকলো নিশিকান্তের বাড়ির একেবারে মুখোমুখি আর একটা মাটির দোতলা বাড়ির উঠানে। সেই বাড়ির কর্ত্রীও সম্ভবত শাঁখ বাজাচ্ছিলেন, কিন্তু আম পাতাটা বাড়িতে ঢোকার মুহূর্তেই তার শাঁখের শব্দ মাঝপথে থেমে গেল। বাইরে দাঁড়িয়ে আমি স্পষ্ট শুনলাম সে বহুবার শাঁখ বাজানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শাঁখ বাজানো গেল না। অবশেষে এক মহিলা বললেন, ধুর, তোর শাঁখটাও বাজে না। আমার আর বুঝতে কিছু বাকি রইল না। পায়ে পায়ে ফিরে এলাম নিশিকান্তের কাছে। কি হলো ঠাকুরমশাই? অনেক কিছুই হলো। আচ্ছা, এবার একটা কাজ করতে হবে। তুমি আমার সঙ্গে চলো। আমি অচেনা লোক, আমায় তারা গ্রাহ্য করতে নাও পারে। ঠিক আছে, যাব, কিন্তু আগে আপনি একটু হাত মুখ ধুয়ে নিন, একটু জলযোগ করুন। এতখানি পথ এলেন, ওসব পরে হবে। আগে আপনি চলুন তো, কথা বলে আসি। যদি কথা বলে কাজ না হয় তখন আবার বিস্তরভাবে আয়োজন করতে হবে। বলে নিশিকান্তকে নিয়ে তার বাড়ির বাইরে বেরালাম। সে বলল, কোথায় যাব? আমি আঙুল তুলে তার বাড়ির সামনে থাকা দোতলা বাড়িটা দেখিয়ে বললাম, ওখানে। ও তো দাদার বাড়ি। বলে
সে থমকে দাঁড়িয়ে পড়ল। তা আমি বুঝেছি, ওখানেই যেতে হবে, চলো বলে আমি তার মুখের দিকে দেখলাম। মনে হলো সে যেতেই ইতস্তত করছে। আমি বললাম, কি হলো, চলো। আচ্ছা ঠিক আছে চলুন, যদিও আমাদের এখন কথাবার্তা নেই, তাও আপনি যখন বলছেন চলুন। নিশিকান্তের সাথে তার দাদার বাড়ি গেলাম। বেশি ভনিতা না করে তার দাদাকে বললাম, আপনার নাম কি তা আমি জানি না, তবে নিশিকান্তের বড় ভাই এই যে আপনার পরিচয় সেটা জেনেছি। নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী, কলকাতা থেকে আসছি। আপনার ভাইয়ের বিপদ এবং তার বিপদ ঘটাবার কারণ সবই আমি জানি। কিভাবে সমাধান হবে তাও আমার জানা। এখন একটা অনুরোধ করছি, আপনারা যে সংকল্প করেছেন সেই অসৎ সংকল্প বর্জন করুন। আপনারা যদি স্বেচ্ছায় এই কাজ করেন তাহলে ঝক্কি অনেক কম হবে। আমরা কি সংকল্প করেছি? এসব কি বলছেন আপনি? হ্যাঁ রে কান্ত, কাকে ধরে এনেছিস? পাগল নাকি? নিশিকান্তের মুখ কাঁচু মাচু। আমি বললাম, না না, পাগল নই, তান্ত্রিক, তারানাথ তান্ত্রিক। আপনি হয়তো সবটা জানেন না। যে জানে তাকে শুনিয়েই যা বলার তাই বলছি। আমি জানি তার কানে সব কথাই যাচ্ছে। তার যা বললাম তা কি আপনারা করবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে এক ঝাঁঝালো মহিলা কণ্ঠস্বর শোনা গেল। বুঝতে যখন পারছো না তখন অপরিচিত মানুষটাকে বিদায় করো না। হ্যাঁ, বিদায় করে দাও না বাপু, বিদায় করে দাও। আমাকে বিদায় করে দিলেও আপনাদের খুব একটা সুবিধা হবে না, তা জানিয়ে যাই। আমি নিশিকান্ত সমাদ্দারের ভিটা মুক্ত করব। এমনভাবে সুরক্ষা মন্ত্রে বেঁধে দিয়ে যাব যে ওদের আর কখনো কোনো অনিষ্ট হতে পারবে না অশুভ সংকল্প করার ফলে। সবচেয়ে বড় কথা, সেই সংকল্প স্বেচ্ছায় না তুলে নিলে তার বিপরীত ফল যখন ফলবে তখন চরম বিপদ এসে পড়বে আপনাদের উপর। তখন আর কিছু করতে পারবেন না আপনারা। জান জান, কত দেখলাম, দুদিনের যোগী ভাতকে বলে অন্য। নিশিকান্ত আমাকে নিয়ে তার দাদার বাড়ির বাইরে বেরিয়ে বললেন, আমার বউঠান বড় কড়া মেজাজ তার, অমন করেই কথা বলেন। আমি তার কথায় কান্না দিয়ে বললাম, দেখো আজ সন্ধ্যা হয়ে গেছে, রাতটা থাক, কাল সকালে একটা ফর্দ লিখে দেব, সমস্ত আয়োজন সেরে বেলা 12টার সময় যজ্ঞে বসবো। যজ্ঞ? আগে কিসের যজ্ঞ? আমি পরে বলবো, এখন বাড়ি চলো। তারপর কি হলো? নিশিকান্তের বাড়ি এলাম। তার স্ত্রী নামেও কমলা, গুণেও তেমন। খুব যত্ন করে আমায় খাওয়ালেন। পরিপাটি আহারের পর একটা বড় ঘরে শোবার ব্যবস্থা করে দিল আমায়। রাতটা কাটিয়ে ভোরে উঠে আমি খুব তাড়াতাড়ি স্নান সেরে নিলাম। তারপর লিখে দিলাম ফর্দ। নিশিকান্ত বাজার থেকে সমস্ত জিনিস আনার পর তার স্ত্রী কমলা ঠাকুর ঘরে আয়োজন আরম্ভ করলেন। যথা সময় যজ্ঞ আরম্ভ হলো। মা কমলাকে এবং নিশিকান্তকে পাশে বসিয়ে রেখেছি। যদিও ভূমিবন্ধন করা হয়েছে, তাও এরা দুজনেই তো সমান দুর্ভাগ্যের শিকার। তাই হোমযজ্ঞের মঙ্গল আভা তাদের স্পর্শ করা প্রয়োজন। আচ্ছা, আপনার গোত্র কি? আগে কাশ্যপ। মা কমলা, তোমার জন্মবার কি? আগে সোমবার। বেশ বেশ, আমার সেই রকমই মনে হচ্ছিল। নরগণ জাতা কন্যা রাশির জাতিকা সুলক্ষণা কন্যা সোম, বুধ অথবা শুক্রবারেই এদের জন্ম হওয়া সম্ভব। যজ্ঞ আরম্ভ করলাম। একে একে আহুতি দিচ্ছি। অন্যান্য দ্রব্যাদি তো আছেই, পাশাপাশি কিছু বিশেষ উপাচারের ব্যবহার করছি, যেমন নিশিকান্ত সমাদ্দারের ভিটার ধূলিকণা,
মা কমলার হেঁসেলের এক মুঠো আতপ চাল আর তাদের দুজনের অত্যন্ত প্রিয় এমন একটা বিশেষ কোনো ফুল যা এই সময় সুলভ। এমন ফুল পেলেন? হ্যাঁ, না পাওয়ার কি আছে। সেই ফুল হলো চন্দ্রমল্লিকা। এই তো তার ফুটবার সময়। একে একে সমস্ত আহুতি যজ্ঞে দান করে আমি হোম যজ্ঞ সমাপ্ত করলাম। তারপর বললাম, একে একে জানান নিজেদের মনোবাঞ্ছা, আর যে কারণে দীর্ঘদিন দুর্ভোগগ্রস্ত হয়েছিলেন সেই কারণ যার দ্বারা ঘটেছে তার যেন এই অন্যায় কাজ করার অনুতাপ জন্মায়, এই প্রার্থনা করুন। কোনো বিগ্রহ পুজো করিনি আমি, ঘটও নেই, কেবল হোমের পবিত্র আগুন চাক্ষুষ দেবতার মতো সকলের প্রণাম গ্রহণ করবেন। এরপর এক সময় আগুন নিভে গেল। হোম যখন শেষ হলো তখন বেলা 3টে। মা কমলা বললেন, এবার আপনারা একটু কিছু খাওয়া দাওয়া করুন, সারাদিন তো উপবাস করে আছেন। সে তো তুমিও করে আছো মা। আমার এইসব অভ্যেস আছে। আপনারা এসে বসুন, আমি আসন পেতে দিয়েছি। কমলা আসন পেতে আমাদের খেতে দিয়েছে, আমরাও খাচ্ছি। খিদে তো পেয়েছে। এমন সময়, ওরে কান্ত ভাই, শিগগিরই চল। আমি যে কিছুই বুঝতে পারছি না। অমনভাবে চলতে থাকলে সে বোধহয় রক্তক্ষরণ হতে হতে মরেই যাবে। কি হয়েছে? কি হয়েছে দাদা? হয়েছে বলতে তোর বৌঠান বটিতে ফল কাটছিলেন। হঠাৎ কি হলো, বটি সোজা রেখেই উঠে এসছিলেন। আমি তো বাড়ি ছিলাম না। অল্প আগে এসে দেখি তিনি দাওয়ায় পড়ে আছেন, আর বটিটা রক্তে মাখামাখি, দাওয়া ভেসে যাচ্ছে রক্তে। তার কথা বলারও শক্তি নেই। কোনো মতে আমায় এইটুকু বললেন আমি নাকি তাকে ডেকেছিলাম বলে তিনি নিজে কাজ ফেলে উঠে এসেছিলেন। তারপর বাইরে আমায় দেখতে না পেয়ে আবার দাওয়ায় উঠে গেছেন। খেয়াল করেননি বটিটা সোজা ছিল, তাতে পা দিয়েই। মা কমলা আমাদের জন্য জল আনছিল। 2টো গ্লাসই তার হাত থেকে ফসকে পড়ে গেল। ওগো, তুমি এক্ষুনি যাও, দাদা যে রক্ত দেখতে পারেন না। হ্যাঁ, ওই দৃশ্য দেখে আমার নিজেরই কেমন শরীর খারাপ করছে। কান্ত, তুই তাড়াতাড়ি চল। শুধু উনি কেন, আমিও যাব। এই সময় ওখানে মেয়ে মানুষের দরকার হবে। হ্যাঁ বৌমা, তুমিও চলো। তারপর সকলে ও বাড়িতে যাওয়া হলো। নিশিকান্তের বৌঠান অচৈতন্য হয়ে পড়েছেন। কমলামা তাকে শুশ্রূষা করলেন। প্রথমেই ক্ষতস্থানে বাঁধন দেওয়া হলো, কবিরাজকে ডাকা হলো, রক্ত পরিষ্কার করা হলো। অনেক কষ্টে তাকে বাঁচানো গেল সেবার। এইসব কি করে হলো ঠিক বোঝা গেল না। নিশিকান্তের দাদা বলছেন তিনি সবে বাড়ি ফিরেছেন, অথচ তার স্ত্রী তার ডাক শুনেছেন আগেই, নিশ্চয়ই অনেক আগে। মাঝখানে তো অনেকটা সময় গিয়েছে, না হলে বৌঠানের অতখানি রক্তক্ষরণ হতো না। জোর দিয়ে কথাগুলো বলল কিশোরী। তারানাথ নারকেলের মালায় পাসিং শোয়ে শেষ অংশ গুঁজে দিয়ে বললেন, ঠিকই বলেছ বিভূতি। আমাদের যজ্ঞ যখন সমাপ্ত হলো ঠিক তখনই স্বামীর ডাক শুনেছিলেন ও বাড়ির বৌঠান। আর তারপর আমাদের খাওয়া দাওয়ার শেষ পর্বে নিশিকান্তের বড় দাদা উমাকান্ত এসে আমাদের ডাকেন। অর্থাৎ মাঝে সময় গিয়েছে অনেকটাই। কিসে কি হয়েছে তা তোমাদের জানার দরকার নেই, শুধু এইটুকুই জেনে রাখো স্তম্ভন ক্রিয়ার অশুভ প্রভাব কেটে গিয়েছিল। আমার করা শুভ যজ্ঞের প্রভাবে ওই ভিটা মুক্ত হয়ে গিয়েছিল। 1 বছরও হয়নি মা কমলার কোল আলো করে যমজ পুত্র সন্তান জন্মায়। সেই দিনও ছিল কার্তিক মাসের সংক্রান্তি। আর ওই বৌঠানের ব্যাপারটা? তিনি নিশ্চয়ই তার কোনো পরিচিত কাউকে দিয়ে এই অপকর্মটি করিয়েছিলেন।
ছোট পক্ষের বংশে যদি বংশধর না আসে তাহলে সমস্ত সম্পত্তি একদিন তাদেরই হবে। কারণ উমাকান্তের 2 ছেলে শহরে পড়াশোনা করে, তাদের ভরা সংসার। অবশ্য কাজটি তিনি করেছিলেন স্বামীকে না জানিয়ে, কারণ উমাকান্তের এইসব ব্যাপারে আস্থা ছিল না। এই ঘটনার শেষে উমাকান্তকে তার স্ত্রীর এইসব মন্দকীর্তির কথাও জানানো হয়নি। কি সাংঘাতিক ব্যাপার বলে আমি সবে একটা দীর্ঘশ্বাস ফেলেছি, অমনি কিশোরী বলল, কি মুশকিল, এইটা তো গল্প নয়, এটা হলো গল্পের মধ্যেকার গল্প। আমাদের আসল গল্পটা তো এখনো শেষ হয়নি। ওই গল্পটা বলুন ঠাকুর মশাই। আমি বললাম, তাই তো ভুলেই গিয়েছিলাম, বলুন বলুন ওই গল্পটার, না মানে ওই ব্যাপারটা কি হলো। আমি এবার বেশ কড়া গলায় প্রশান্ত দত্তকে বললাম, বেশ, আপনি নিজের হাতে আপনার মেয়ের হাতের তাবিজ খুলে ফেলুন, এই মুহূর্তে খুলুন, নয়তো ওকে আর বাঁচানো যাবে না। আমার কথায় বিশ্বাস করুন, না হলে। আর বলবেন না, আমি খুলছি, আমি খুলে দিচ্ছি। তারপর আমার মেয়ে যেন বেঁচে থাকে, আপনি এটুকুই দেখবেন। বলে প্রশান্ত নিজেই তার মেয়ের বাম হাত থেকে একটার পর একটা সুতোর গোছায় বেনি বাঁধা চওড়া তাগার মাঝখানে গাঁথা চৌকো তাবিজটা খুলে ফেলে দিল। আর ঠিক তখনই মেয়েটি একটা আর্তনাদ করে উঠল। ও কি কষ্ট হচ্ছে মা কাঞ্চনা? ওর আরাম হচ্ছে, আপনি ওর বেশি কাছে যাবেন না, এখনো সেই অপদেবতার কবলেই পড়ে আছে ও। বলে আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম। আমাকে এগোতে দেখে ঘরে থাকা দীর্ঘাকৃতির কালো পোশাক পরা সেই ব্যক্তি হুঙ্কার দিয়ে বলল, এইবারে তোমরা বুঝতে পারবে কি বড় ভুল করলে। আমি তার দিকে মুখ ঘুরিয়ে কঠিন গলায় বললাম, যার আগাগোড়া সবটাই ভুল তার মুখে ঠিক ভুলের কথা শোভা পায় না। এখনো সময় আছে, মারণমান যে নমুনায় গচ্ছিত রাখা আছে সেই নমুনা নস্যাৎ করে দাও, নয়তো কাঞ্চনার মতন তিলে তিলে রক্তহীন হওয়ার মর্মান্তিক কষ্ট ভোগ করতে হবে তোমাকে। মারণবান মানে? বললাম আমি। তন্ত্রবিদ্যায় 6 শটক্রিয়ার উল্লেখ আছে, যা হলো মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, বৃত্তেশ ও শান্তি। এর মধ্যে শান্তি ব্যতীত বাকি 5 ক্রিয়া ব্যবহারে কেবল অপকার আর অনিষ্টই করা যায়। মারণ বাণ এমন বাণ যা কদর্য ক্রিয়ায় সিদ্ধ করে যদি কোনো ব্যক্তির নামে নিক্ষেপ করা হয় তবে সেই ব্যক্তির অকাল মৃত্যু অবশ্যম্ভাবী। চোখে কিছুই দেখতে পাবে না, অথচ তিলে তিলে মরে যাবে। বাণটা কি আমার শরীরে এসে লাগবে? বললাম আমি। তারানাথ মাথা নেড়ে বললেন, না, সরাসরি শরীরে এসে লাগবে না। হতে পারে কোনো গাছ, কোনো বাড়ির দেওয়াল ইত্যাদিতে গেঁথে রাখা হলো সেই বাণ। বাড়ির দেওয়ালে হলে সেই দেওয়াল অকারণে ধসে পড়বে, আর গাছ হলে তাও অসময়ে একটু একটু করে শুকিয়ে মরবে। যেমন তেমন মারণবাণের শিকার হওয়া হতভাগ্য ব্যক্তিটি মরবে অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে। মানুষ এমন কাজ করে? কিশোরীর প্রশ্নে তারানাথ শুকনো হেসে বললেন, ইতিহাসে পশুরও এমন কৃতিত্ব পাওয়া যায় না। এতখানি জঘন্য কাজ মুখোশধারী মানুষের পক্ষেই সম্ভব। তা যাই হোক, আমি তো তাকে সৎ পরামর্শ দিলাম, কিন্তু প্রবাদ আছে জানো তো, চোরা না শোনে ধর্মের কাহিনী। সেও শুনল না, উল্টে আমায় হুমকি দিয়ে বলল, আমায় পরামর্শ দেওয়ার ফল দেখাচ্ছি। কাল সন্ধ্যায় আয় তুই, শিকার কেড়ে নিয়েছে যে তাকে চরম শাস্তি দে। ও কি হচ্ছে ঠাকুর আপনার দিকে? দেখেছি, আপনি স্থির থাকুন, আমার কোনো বিপদ নেই। কিন্তু
আমার চারপাশে মুহূর্তে ঘিরে ধরল একটা দুর্ভেদ্য কালো জাল। মাথা থেকে পা পর্যন্ত অদৃশ্য হয়ে গেলাম আমি প্রশান্ত দত্তের চোখের সামনে। তিনি তো ভয়েই আকুল। এসব কি হচ্ছে? চোখের সামনে মানুষটা অন্ধকারে হারিয়ে গেল। আহা করে হেসে উঠল সেই কালো পোশাকধারী। অন্ধকার অন্ধকার কি চেয়ে যাবে সব? এ তো সবে শুরু। আমি মন্ত্রপাঠ শুরু করে দিয়েছি ততক্ষণে। আমার মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে কালো ছায়া অস্পষ্ট হতে শুরু করলো। সমস্ত ছায়াটা মিলিয়ে যাওয়ার পর আমি সেই অদ্ভুত ব্যক্তির সামনে গিয়ে বললাম, আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান, নাকি আমি আপনার পাপের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তার মানে উনি কি করছেন? উনি সব করেছেন, এই সবটা উনিই করেছেন বলে আমি প্রশান্ত দত্তকে বললাম, নগেন্দ্র দেকে চেনেন আপনি? হ্যাঁ চিনি, সে তো আমার মতোই ব্যবসায়ী। তার সাথে বেশ কিছুদিন কাজ করবার হয়েছিল আমার। সে আপনার কাছে কোনো প্রস্তাব এনেছিল? কথাটা শুনে প্রশান্তের চোখে একটা আবছায়া ফুটে উঠল। তিনি বললেন, আগে তা দিয়েছিলেন। আর আপনি রাজি হননি? রাজি হইনি তা নয়, আমি বলেছিলাম, দেখুন আমার একমাত্র মেয়ে আমার সব কিছু। বাড়িতে বিমাতা এসে যদি তাকে নির্যাতন করে সে আমার সইবে না। আহা, আপনি অমন ভাবছেন কেন? বিমাতা হলেই সে শত্রু তা তো নয়। আমার মেয়ে মালিনী অত্যন্ত ভালো। সে আপনার ঘরে গেলে আপনার মেয়ে আরেক মা পাবে, বুঝুন। কিন্তু না, আমি মত দিতে পারছি না। আমার একটু সময় দিন। এই বলে প্রথমবার আমি নগেন্দ্রবাবুকে নাকচ করে দিয়েছিলাম, আর তার বছর খানিক পর তিনি আবার প্রস্তাব দেন। দেখুন প্রশান্তবাবু, আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মেজ মেয়েটি তার দিদির মতোই। আমি চাই এই মেয়েটিও আপনাদের ঘরেই যাক। দেখুন আমার মেয়েরও বিয়ের বয়স হলো। তার বিয়ে না দিলে এখন আর আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। নগেন্দ্রবাবু এইবারও কৃতকার্য হলেন না। আজ থেকে মাস তিনেক আগে তিনি আবারও এক প্রস্তাব এনেছিলেন। এই তার শেষ প্রস্তাব। প্রশান্তবাবু, 2 মেয়ে পার করেছি। এই আমার ছোট মেয়ে নয়নতারা, আপনার অযোগ্য নয়। আপনি একে অন্তত ঘরে ঠাঁই দিন। এবার আর আমি তাকে ফেরাতে পারিনি। বললাম, আচ্ছা বেশ, ঘটক লাগাচ্ছি। আমার কাঞ্চনার একটা ব্যবস্থা হোক, তারপর আমি যাই হোক একটা করব। কিন্তু ঠাকুর মশাই, ঘটক এমন সব সম্বন্ধ আনছে যে তা আমার কোনো মতেই মন মতন হচ্ছে না। কেন জানি মনে হয় এইসব ঘরে গেলে কাঞ্চনার সুখ হবে না। কারোর বা অর্থের প্রতি লোভ, কারোর আবার আমার সম্পত্তির উপর বিশেষ নজর। তাই অপেক্ষা করছি ঠিকঠাক পাত্র পেলে মেয়ের বিয়ে দেব। ওইদিকে নগেন্দ্রবাবু আর ধৈর্য রাখতে পারছেন না। তিনি বলেছেন তার মেয়ের সাথে আমার অন্তত একটা পানপত্র যেন হয়ে থাকে। এই আর কি। বুঝেছি। বেশ, এখন আগে ওই ব্যক্তিকে বিদায় করুন, তারপর বাকি কথা হবে। কিন্তু উনি আমার পরিচিত। প্রশান্ত দত্তকে এবার সব কথা খুলে বলতেই হলো। মাধাইপুরের নিশিকান্ত সমাদ্দারের বাড়িতে এসেছি কার্তিক পুজোতে। আমি বলেছিলাম, দেখুন, নিশিকান্তের অনেক কষ্টে পুত্র লাভ হয়েছে, তাই প্রতি বছর বাড়িতে কার্তিক পুজো করতে হবে, এতে কল্যাণ হয়। তার সেই পুজোতেই এসেছি আমি। পুজো অনুষ্ঠানে ব্যস্ত সবাই। এমন সময়, ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? শিগগিরই একবার আমার সঙ্গে চলো, না হলে সেই মেয়েটা যে মরে যাবে। কেমন দাদা সর্বনাশ হচ্ছে। এ কি ক্ষান্ত মাসি, তোমার ঠোঁট কাটলো কি করে? আর কি করে,
কর্তা এক ষড়যন্ত্র করেছে। তার ছোট মেয়ের বিয়ে হচ্ছে না, ওই পাত্তর ছাড়া সে আর কাউকে বিয়ে দেবে না। সে পাত্তর নাকি টাকার কুবের, তাই সেই পাত্তর সে ছাড়বে না। ওদিকে পাত্র তার মেয়েকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করবে না বলে এত কাণ্ড। এইসব ষড়যন্ত্র করেছে কর্তার গুরু, সে নাকি তন্ত্র জানে। একটা খারাপ কাজ করে এমন একটা তাবিজ বানিয়েছে গো। হ্যাঁ, সেটা সে মেয়েকে পরিয়েছে। মেয়েটা নাকি রক্ত ক্ষয় হতে হতে মরে যাচ্ছে। এমনই হবে, মরে যাবে, কিন্তু কেউ কিচ্ছুটি বুঝতে পারবে না কো। আমরা সব কথা শুনেছি। নগেন্দ্র কর্তা তার ছোট মেয়েকে বলছিল গো। হ্যাঁ, আমি শুনে প্রতিবাদ করলুম। বললুম কি, অন্যায় অন্যায়, এমন পাপ করে যদি বিয়ে দেওয়া হয় তবে কি আর মেয়ে স্বামী ঘরে গিয়ে সুখী হবে? দোহাই কর্তা, দোহাই আপনার, এ অনাচার বন্ধ করুন। তবে রে বাড়ির ঝি, তোর এত বড় কথা! কি করব না করব তুই বলে দিবি? বিদে হ ওখান থেকে। না, তাহলে আমার কথা আপনারা শুনবেন না? এই বাড়িতে আছি 25 বছর হলো, আমার একটা কথাও আপনারা শুনবেন না কো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি গিয়ে সব বলে দিচ্ছি। প্রশান্ত বাবুর বাড়ি আমি চিনি। বলে ঘর থেকে বের হতে গেলুম, অমনি সেই মেয়ে যাকে কিনা আমি মানুষ করেছি গো, সেই মেয়ে আমার মুখে একটা ভারী চিনে মাটির ফুলদানি চুড়ে মারলো। আমি অনেক মিনতি করলুম গো, কিন্তু তারা শুনলে না। এসব তুমি কি বলছো? তুমি এখানে এলে কি করে? আর কি করে, সে ঘরের পেছন দিকে একখান ভাঙা দেওয়াল ছিল। সেই দেওয়ালটা অনেক কষ্টে সরিয়ে এসেছি, কেউ জানে না। কিন্তু ভয়ে পথে যেতে যেতে যদি ধরা পড়ে যায়, তারা যদি এসে দেখে আমি নেই, তবে তোমায় খুঁজতে বেরোবে গো। হ্যাঁ, তাই তোমাদের কাছে এসেছি। তোমরা সবাই মিলে চলো না গো, চলো চলো, প্রশান্ত বাবুকে সব জানায়। তার মেয়েটা তো পান্ডা বাঁচবে গো, তার মেয়েটা বাঁচবে গো। কাউকে যেতে হবে না, আমি একা যাচ্ছি। নিশিকান্ত একলাই কথা বলেছিলেন এতক্ষণ। ক্ষান্তঝির তাদের মুখ চেনা, একই গ্রামে বাস। সব শুনে সে যথেষ্ট অবাক। আমায় দেখে এবং আমার কথা শুনে আরেকটু অবাক হয়ে সে বলল, আপনি যাবেন ঠাকুর মশাই, কিন্তু যা সব কথা শুনছি তাতে তো ওখানে বড় বিপদ বলে মনে হয়। সেবার আপনার বাড়িতেও তো কম বিপদ হয়নি নিশিকান্ত। আমি যাই, ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি একা, আমি যাই আপনার সঙ্গে। সে কি, আপনার বাড়িতে আজ পুজো, আপনি না থাকলে অসুবিধা হবে। নিশিকান্ত বাবু, আপনি ক্ষান্ত মাসির ক্ষতস্থানে ওষুধ দেওয়ার ব্যবস্থা করুন, আর মাসিকে নিরাপদে রাখুন। আমি ওদিকটা দেখছি। বলে আমি বেরোলাম। কিন্তু আপনি রাস্তা চিনলেন কি করে? চিনিনি, একে ওকে জিজ্ঞেস করতে করতে বাড়িতে পৌঁছেছি যখন, তখন সন্ধে হয়ে গিয়েছে। এত অবধি বলে তারানাথ চুপ করলেন। আমি বললাম, আর ওই সাধকের কি হলো? তার আর কি হবে, কাল সন্ধির কালো ছায়া তাকে গ্রাস করল। তারপর আমি পবিত্র মন্ত্র উচ্চারণ করতে করতে সেই দুরাচারী এবং তার উপাসনার শক্তি দুটি অশুভ জিনিসকেই ওই ভিটার বাইরে বার করে গৃহবন্ধন করে দিলাম। কিন্তু এতে তো আর কোনো সমাধান হলো না। কে বলল হলো না? রক্ত শোষক তাবিজটা তো কাল সন্ধির কাছে পৌঁছে গিয়েছে ততক্ষণে। আমার মন্ত্র চালনায় সেই তাবিজ কাল সন্ধি ওই দুরাচারী সাধককেও পড়িয়েও দিয়েছে নিশ্চয়ই। আর যে মন্ত্রভূত পৈশাচিক সত্তা তাবিজে বসে রক্তপান করছিল, তার খিদে তখনও মেটেনি, যেহেতু কাঞ্চনার মৃত্যু হয়নি।
তাই সে এখনো ক্ষুধার্ত। আর এখন নতুন রক্তের স্বাদ পেয়ে সে সেই স্বাদেরই আসক্ত হয়ে পড়বে, এতে আশ্চর্যের কি আছে? একটা পোড়া পোড়া আঁশটে গন্ধ ততক্ষণে পেয়ে বসেছে কালো পোশাকধারীকে। এ গন্ধ হলো অপদেবতার উপস্থিতির গন্ধ। এবার তোমরা বুঝে নাও। আমি আর কিশোরী কেউ কোনো কথা বললাম না। গল্প চোখে দেখতে পেলাম একটা লম্বা কালো অবয়ব কার্তিকের শেষ রাতে পথে পথে ঘুরছে। তার হাতে জড়িয়ে আছে একটা ভারী তাবিজ। দেহের তাজা রক্ত শোষণ করছে সেই তাবিজ। লোকটা আপ্রাণ চেষ্টা করেও বাঁচতে পারছে না, কারণ যে মন্ত্রে তাবিজ কাজ করছে সেই মন্ত্রটা তো তারই চালনা করা। ছাড়ো ছাড়ো আমাকে, কষ্ট, কি কষ্ট হচ্ছে আমার। দেহের প্রতিটি কোষ থেকে যেন ফোঁটা ফোঁটা রক্ত শুষে নিচ্ছে এই শয়তানি রক্ত শোষক তাবিজটা। এইসব বিড়বিড় করতে করতে তেঁতুলে বিছা কামড়ানোর মতো জ্বালায় ছটফট করতে করতে লোকটা এগিয়ে যাচ্ছে একদিকে। বোধহয় সেই মারণবান গেঁথে থাকা নমুনাটা নস্যাৎ করতেই যাচ্ছে এবার। শুনছিলেন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিকের গল্প প্রেত সিদ্ধির মারণ বান। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে রৌনক, কিশোরী, রুদ্র, প্রশান্ত, আকাশ, নিশিকান্ত, শুভম, নগেন্দ্র, রনিত, ভণ্ড সাধক, দিগন্ত, কমলা, বর্ণালী, বৌঠান, পৌত্তুষা, ক্ষান্তমাসী, সাথী ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে শুভঙ্কর গোস্বামী। গল্পের নাট্যরূপ অনন্যা, ধ্বনি পরিকল্পনা শুভ্রনীল, প্রচার অলঙ্করণ ও আবহে ইঙ্কব্লেজ ক্রিয়েশন, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক বুধবার ও শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।